শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও স্থবিরতা কাটিয়ে দেশের অর্থনীতির কয়েকটি সূচক স্থিতিশীল অবস্থায় ফিরেছে। বিশেষ করে স্বস্তি এসেছে রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে। তবে এখনও অস্বস্তিতে রয়েছে অনেকগুলো সূচক। শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে ভাটা, রাজস্ব আদায়ে ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদহার আর বিনিয়োগ করার কারণে রক্তক্ষরণ হচ্ছে অর্থনীতিতে। একই সঙ্গে বন্ধ হচ্ছে কলকারখানা, চাকরি হারিয়েছেন বহু মানুষ, তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থান। সব মিলে কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় সবার চোখ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের আশা, নির্বাচিত সরকার আসলে কাটবে সব সংকট, চাঞ্চল্য ফিরবে অর্থনীতিতে। কিন্তু কতটা ফিরবে, কতটা গতি আসবে অর্থনীতিতে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই আজ। আমাদের সাথে বিজনেস আওয়ারের আলোচনায় যুক্ত হয়েছেন দুজন অতিথি। জনাব রাশেদুল করিম মুন্না, সভাপতি বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক এবং রপ্তানিকারক সমিতি, এবং আছেন জনাব মোহাম্মদ খুরশিদ আলম, সভাপতি বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। প্রথমে জনাব খুরশিদ, আপনার কাছে আসতে চাই যে প্রশ্নটি নিয়ে। সেটি হচ্ছে যে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে অর্থনীতির নানা সূচকে আসলে একটি নেতিবাচক ধারা ছিল বা এখনও আছে, এবং তার মধ্যে আসলে যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে যে নতুন আমরা সরকার পেলাম, অন্তর্বর্তী সরকার, সেখানে আসলে মানুষের প্রত্যাশা ছিল যে এই সংকটগুলো বা কাটিয়ে উঠবে, কিন্তু অনেক ক্ষেত্রে এখনও পেরে ওঠেনি এবং অনেকগুলো সূচক এখন আমরা নিম্নমুখী রয়েছি। প্রশ্ন হচ্ছে যে আসলে গত 1.5 বছর ব্যবসায়ীদের জন্য এই কেমন ছিল এই সময়টা? ধন্যবাদ আপনাকে আমাদের সংযুক্ত করার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন এইটার উত্তর কিন্তু সবাই চাচ্ছে। আপনার প্রশ্নের উত্তর যে আমাদের কি হবে, কি হচ্ছে। এখন আমাদের বাংলাদেশে সর্বপ্রথম আমাদের যে সমস্যাগুলো দেখা যাচ্ছিল সেটা আপনি জানেন ভালো করে। জ্বালানি সংকট আমাদের প্রধান একটা সমস্যা ছিল শিল্প কারখানার জন্য। এই জ্বালানি সংকটের জন্য আমাদের বহু রকমের সমস্যা প্রতিটা মিলে কম বেশি হয়েছে। উৎপাদনের সক্ষমতা হারিয়েছে, ব্যবসায় লাভ লোকসানের ঘর থাকে, কিন্তু এই একটা কারণ ছিল আমাদের সবচেয়ে বড় কারণ। এটার কিন্তু এই পর্যন্ত কখনো আমরা আজ পর্যন্ত এটার কোনো ফল দেখি নাই। এখন দ্বিতীয়ত যেসব জিনিসগুলো আছে, ধরেন আপনি সারা বিশ্বেই আপনি জানেন যে বর্তমানে অর্থনীতি মন্দা যাচ্ছে। সেই অর্থনীতি মন্দার জন্য যে জিনিসগুলো হচ্ছে, আমাদের অনেক কিছু বিদেশে অর্ডার কমে যাচ্ছে, বিদেশে আমাদের ধরেন অর্ডার কম আসতেছে বা ক্রেতাদের আগ্রহ কমে গেছে। অর্থনৈতিক অবস্থা খারাপ হলে যেটা বিদেশে হয়, তারা কিন্তু সেই অর্থ হাতে রেখে যে কোনো জিনিসপত্র তারা কিনতে আগ্রহ প্রকাশ করে না। সেই জিনিসটা অনেকটা কমে এসছে। তবে আমার কথা হলো, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা নির্বাচন পরবর্তী আমরা এই সুফল পাবো। বাংলাদেশের মানুষ আজকে 17 কোটি বলেন, 19 কোটি বলেন, সবাই তাকাই আছে একটা নির্বাচনের জন্য। একটা সুস্থ নির্বাচন সবাই আশা করতেছে। এই নির্বাচনের উপরে যারা ক্ষমতা আসবেন নিশ্চয়ই তারা হয়তো উপলব্ধি করতে পারবেন যে আমাদের এই বাংলাদেশের অবস্থাটা কোন পর্যায়ে, ব্যবসায়ীরা কোন পর্যায়ে আছেন, সত্যিকার অর্থে কি কি হচ্ছে। এটা হয়তো বর্তমান সরকার তারা বিভিন্ন কাজে, অন্যান্য কাজে, এবং তারা অতটা করতে পারবেন না যে কাজগুলা হয়তো নির্বাচিত সরকার আসলে করতে পারবেন। এখন যদি আমি বলি যে বাংলাদেশে দেখেন বিনিয়োগ, আপনি যদি বলা হয় আমাদের বিনিয়োগ কমে গেছে। এখন বিনিয়োগ কমে গেছে কি কারণে? আমি যদি প্রথম বলি আপনাকে, একটাই আমার কাছে যে তথ্য, প্রত্যেক বিনিয়োগকারী এসে তারা প্ল্যানিং দেখে যে আগামী 5 বছর 10 বছর কি করবে। এখানে কিন্তু 1 নাম্বার হলো যে বিদ্যুতের জ্বালানির সংকট ভীষণ আকার। এখানে ইন্ডাস্ট্রি করে এটা তারা জ্বালানির জন্য কোনো ফ্যাক্টরি থেকে তারা উৎপাদনে নিতে পারবেন। 2 নম্বর হলো তাদের ভিতরে একটা ভয় ভীতি আছে, সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাদের নিরাপত্তা। এই জিনিসটা কিন্তু তারা ভীষণভাবে উপলব্ধি করতে চান এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংস্থা থেকে তারা অনেক কিছু খুঁটিনাটি জিজ্ঞেস করতে চান যে আমরা এখানে বিনিয়োগ করলে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সাপোর্ট দিতে পারবে কিনা। তো এই ধরনের ভীষণ অনেক আলোচনা আছে, এগুলা ধরনের অল্প সময় বলা। তবে আমি বলি যে অর্থনীতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আপনি যেটা আইন শৃঙ্খলা রক্ষা করা এবং বিদ্যুৎ জ্বালানি যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন, এখানে বিনিয়োগ আসবে, এতে কোনো সন্দেহ নেই। জনাব মুন্না, আপনার কাছে আসতে চাই, যেটা জনাব খুরশিদ আলম বলছিলেন যে আসলে বিনিয়োগের কথা বলছিলেন, বিনিয়োগ বাড়াতে আসলে এখন কি করণীয় এবং নতুন সরকার আসলে কি বিনিয়োগ পরিস্থিতি উন্নতি হবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। খুরশেদ সাহেব যথার্থ বলেছে, আমাদের যে টোটাল যে রিকোয়ারমেন্ট আছে এই মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস এবং আদার্স, সেই রিকোয়ারমেন্টে কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি না। ইভেন আরো অবনতি হয়েছে, আমরা দেখেছি যে প্রতিদিন কোথায় কোথায় 3 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। তো যেই কোম্পানি বা যে বিনিয়োগকারী বিনিয়োগ করবে বাংলাদেশে, তার তো মূল টার্গেট হচ্ছে এখানে কম্পিটিটিভ প্রাইসে কিভাবে উৎপাদন করা যায়। তো সেই জায়গাতে যেহেতু বিদ্যুৎ, গ্যাসের একটা স্বল্পতা আছে, এই ক্ষেত্রে নির্বাচনের প্রত্যাশাটা সবারই। আমরা দেখেছি যে গত 1.5 বছরে সরকারের যে উদ্যোগগুলো ছিল, নতুন ভাবে আমাদের বিদ্যুৎ জ্বালানির যেই অবকাঠামোর যে উন্নয়নের জন্য সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেটা ছিল সেটা কি হয়তো তারা চেষ্টা করেছে কিভাবে এটাকে কার্যকরী রাখা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা কার্যকরী হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে বিনিয়োগের আরেকটা বড় ইস্যু হচ্ছে, এজ এ লোকাল উদ্যোক্তা হিসেবেও কিন্তু আমি চিন্তা করব, আমি যে নতুন বিনিয়োগ করব সেখানে আমার আইন শৃঙ্খলা স্থিতিশীল আছে কিনা, আমার অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আমাদের পাওয়ার কথা সেটা আমি নিশ্চিত কিনা, এবং সর্বোপরি বাংলাদেশ সরকারের যে ভ্যাট ট্যাক্সের ইস্যুগুলো থাকে, ইম্পোর্টের ইস্যুগুলো থাকে, সেখানে যেহেতু সুনির্দিষ্ট কোনো গাইডলাইন ছিল না। যদি আমরা দেখেছি গতকালকে ইম্পোর্টের ক্ষেত্রে র মেটেরিয়াল ইম্পোর্ট যে নীতিমালা ঘোষণা করা হয়েছে, 6টা সেক্টরকে বিশেষ সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু পাশাপাশি মাথায় রাখতে হবে, এই যে আমরা যে বাংলাদেশের হিউম্যান রিসোর্সেস স্ট্রেন্থ নিয়ে আমরা বিদেশিরা বিনিয়োগ করতে চাচ্ছে, এক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট যে ইনভেস্টমেন্টের যে সুযোগ সুবিধাগুলা থাকা দরকার, সেটা যখন অনিশ্চয়তা থাকবে, তখন কিন্তু বিনিয়োগরা সাহসী হবে না। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখেছি এই গত সপ্তাহে, যে ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইম্পোর্টে এক্সপোর্টের ক্ষেত্রে তারা নতুন এগ্রিমেন্ট করেছে, যে এই সুযোগটা কিন্তু বাংলাদেশ পাচ্ছে, যে জিএসপি ফ্যাসিলিটি, অর্থাৎ ইম্পোর্টারকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, সেটা কিন্তু এখন ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। আমরা দেখেছি ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর যে অস্থিতিশীলতা, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে যে অনিশ্চয়তা, সবকিছু নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে একটা অস্থিরতা যাচ্ছে, এবং কনজিউমার মার্কেটে একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। তাদের গ্রোথটা কিন্তু কমেছে, 20 থেকে 30% বায়াররা যেটা বলছে, তাদের মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। সেই জায়গাতে বাংলাদেশে এই যে লম্বা একটা সময় আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকার কারণে, সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা না থাকার কারণে একটা অনিশ্চয়তা ছিল, এবং সেই ক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই যে নির্বাচনের যাত্রায় সামিল হয়েছে বাংলাদেশ, এবং এই প্রক্রিয়াতে আমরা প্রত্যাশা রাখছি যে নতুন রাজনৈতিক দল যারা আসবে, তারা হয়তো এখানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দরকার। কারণ আমাদের বড় চ্যালেঞ্জটা ছিল, জনাব মুন্না, আপনার সাথে একটু যুক্ত করতে চাই। নতুন মানে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের কাছে, এবং তারা নির্বাচনের ইশতেহারও ঘোষণা করছে। ইতিমধ্যে একটি দল করেছে, বড় দলগুলো হয়তো সামনে আরো করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বা ব্যবসা বাণিজ্য স্থিতিশীলতা আনার ক্ষেত্রে বা ব্যবসা টিকে থাকার জন্য আসলে আপনি সুস্পষ্ট কোনো ইশতেহারে কোনো ধারণা চান কিনা বা কোনো প্রতিশ্রুতি চান কিনা, বা সেটা কেমন চান? খুবই ভালো প্রশ্ন করেছেন। আমি আপনার অনুষ্ঠানে আরেকবারও বলেছিলাম যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে সুনির্দিষ্ট ঘোষণা চাই। ইশতেহারে কিছু কিছু বিষয় আছে, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে প্রায় 1 কোটি উপর উদ্যোক্তা কাজ করছে, এবং আমাদের অর্থনীতি শক্তিটা হচ্ছে এই বেসরকারি খাতকে কেন্দ্র করে, সুতরাং আমার কাছে মনে হচ্ছে বিশ্ব পরিস্থিতি এবং আমাদের দেশীয় পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের অর্থনীতি যদি সঠিক জায়গাতে আনতে হয়, তাহলে কিন্তু এই প্রত্যেকটা রাজনৈতিক দলের আগামীর যেই মানে লক্ষ্যমাত্রা হয় দরকার, কিভাবে সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা যায়, এবং এই জায়গাতে এই চাঙ্গা করার জায়গাতে মূল ভূমিকা পালন করছে উদ্যোক্তারা। সুতরাং এই উদ্যোক্তা, বিনিয়োগ এবং ব্যবসা,
এইটাকে আমরা সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে জ্বালানি খাত সহ অবকাঠামো সহ আইন শৃঙ্খলা সহ আমরা জি। আরেকটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি, সেটা হচ্ছে সুশাসন। আমরা এই সুশাসনের জায়গাতে কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী বাংলাদেশের উদ্যোক্তারা কিন্তু একটা চরম অনিশ্চয়তার মধ্যে আছে, এবং যে কারণে কিন্তু আসলে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না। আপনি যদি দেখেন গত 2 থেকে 3 বছরের মধ্যে 2 বছর প্লাস কোনো মেশিন ইম্পোর্ট হচ্ছে না। সুতরাং আমাদের প্রবৃদ্ধিকে অব্যাহত রাখা বা প্রবৃদ্ধি বাড়ানোর জন্য কিন্তু বিনিয়োগের কোনো বিকল্প নেই। জি। এই জায়গাতে কিন্তু স্টাক হয়ে আছে। সুতরাং জি, এটাকে কিভাবে বেরোতে পারি, এক্ষেত্রে আমাদের একটা সুস্পষ্ট আলাদা নির্বাচনী ইশতেহারের ঘোষণা আমরা দাবি রাখছি আপনাদের মাধ্যমে। জনাব খুরশিদ, আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি আমরা বলছিলাম বা আপনাদের আলোচনায় উঠে এসেছে যে অনেক কারখানা বন্ধ হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে, সেখানে এই মুহূর্তের অবস্থাটা কি, এবং একই সাথে যদি আপনি যুক্ত করেন যে আপনারা বলছিলেন যে জ্বালানি সংকট নিরসনে আগামী সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? ধন্যবাদ আপনাকে। এখানে আমি আরেকটি কথা যোগ করতে চাই, যেটা হলো স্থানীয় শিল্পের জন্য এখন আরেকটা বাধা আছে, সেটা হলো ব্যাংক ইন্টারেস্ট। এই ব্যাংক ইন্টারেস্টটা এমন পর্যায়ে গিয়েছে যেটা আপনার এই দেশে কোনো ব্যবসা বাণিজ্য করে কেউ টিকতে পারবে না। ব্যাংক ইন্টারেস্টটা মিনিমাম যে যারা আপনার এখন নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে কমিটমেন্ট করতে হবে যে শিল্পের জন্য যে ধরনের ব্যাংক লোন দেওয়া হবে সেটা কোনো অবস্থায় 7% যুক্ত হবে না। অন্যথায় অন্য কোনো দেশের সঙ্গে আপনি এখানে প্রতিযোগিতা করতে পারবেন না। এখন আপনি বলতেছিলেন জ্বালানি জন্য যে জিনিসটা, জ্বালানির জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমার জ্ঞানে যতটুকু জানি, এখানে যে পরিমাণ আমাদের গ্যাস বা বিদ্যুৎ দরকার এটা সক্ষমতা আমাদের এখন নাই। এটার পার্সেন্টেজ অনেকই কম, এবং আমাদের নিজস্ব যে গ্যাস উত্তোলন সেখানে কিন্তু আপনার এখন 40% কমে গেছে। এখন আমরা আসলে এই গ্যাস জ্বালানি মন্ত্রণালয় থেকে কোনো ধরনের একটা নীতি, জ্বালানি মন্ত্রণালয়ের নীতি আমরা পাই নাই, যেটা আমাদের জন্য সর্ববৃহৎ এবং সবচেয়ে কঠিন সময়ের জন্য দরকার, যে আমি কতদিন গ্যাস পাবো। এখন আমি ইনভেস্টমেন্ট করার পরে আপনি দেখা গেল যে গ্যাস বন্ধ হয়ে গেল, বাংলাদেশে গ্যাসের মজুদ আছে 3 বছর, 5 বছর, 10 বছর। তখন আপনি এই এলএনজি এনে আমাদের সাপোর্ট দেওয়ার মতো আপনার সেই ধরনের ফ্যাসিলিটি আছে কিনা। এখন আমরা জানি যে 2টা জাহাজ আসলে এলএনজি, তারপরে আর জাহাজ দেওয়া যায় না, কিন্তু আমার চাহিদা যেই পরিমাণ, সেই পরিমাণ আমার বিদেশ থেকে এনেও সরবরাহ করার মতো সক্ষমতা নেই। তাহলে আসল জিনিস কি? শিল্পের আসল জিনিস এসে আপনার মানুষের হার্ট। আপনি যদি জ্বালানি, বিদ্যুৎ এই জিনিসগুলো দিতে না পারেন তাহলে তো এখানে কোনো ইন্ডাস্ট্রি হবে না। আমাদের ইন্ডাস্ট্রি, আমি যদি বলি আমি টেক্সটাইলের সঙ্গে জড়িত, আমাদের এখন 40% মিল এই গ্যাসের জন্য বন্ধ। জি, 40% মিল গ্যাসের জন্য বন্ধ। নতুন বিনিয়োগ যারা করেছে অনেকেই আপনার মেশিনপত্র নিয়ে বসে আছে, আজকে 3 বছর যাবত বিএমআরই করার জন্য ইনভেস্টমেন্ট করে বসে আছে, কিন্তু এখানে কোনো ধরনের আপনার বিদ্যুৎ বা জ্বালানির কোনো নিশ্চয়তা নাই, পাচ্ছে না। জি, এবং তাদের দিন দিন এই টাকা ফ্যাক্টরি গুলা আপনার ধরেন বিপদে পড়ে যাচ্ছে, টাকা দিতে পারতেছে না। এখন সর্বপ্রথম আপনাকে করতে হবে এই যে স্টেপ, একটা সার্ভে করতে হবে, মনিটরিং করতে হবে যে বাংলাদেশে বর্তমানে যতগুলা মিল ফ্যাক্টরি আছে ওনাদের সত্যিকারের চাহিদা কত। আপনি শুধু একটা বলে দিলেন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটা দেখে বলে দিলেন, এটা না। প্রতি জায়গায় মনিটরিং করতে হবে যে আপনি বাংলাদেশে বর্তমানে গ্যাস বা বিদ্যুতের চাহিদা কত, এবং আপনি কত চাহিদা নিরূপণ করে সেই হিসাবে আসলে পদক্ষেপ নিতে হবে আগামী সরকারকে, আপনি সেটি বলতে চাচ্ছেন। একটু প্লাস একটু বলে নেই, এই যে মূল্য, গ্যাসের যে মূল্যটা নির্ধারণ করা হয় এটার জন্য পলিসি দিতে হবে যে আমি আগামী 5 বছর, 3 বছর, কালকে পরশু আপনার জন্য গ্যাসের দাম বাড়াবো, সেটা আমাদের আগে জানাইতে হবে। রাত্রে বলে সকালে করে দিবেন, এই ধরনের টিকতে পারে না। 16 টাকা থেকে 32 টাকা সবগুলো মিল যারা অর্ডার নিয়েছিলেন গার্মেন্টসে কেউ লাভ করতে পারে না, কারণ তার ফিক্স করা, তাদের 6 মাস মাল দিতে হবে। ধন্যবাদ। জনাব মুন্না, আপনার কাছে শেষ একটি প্রশ্ন করতে চাই, খুব সংক্ষেপে যদি অ্যান্সার করেন। সেটি হচ্ছে যে অনেক ছোট ছোট কারখানা, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তারা আসলে উচ্চ সুদের কারণে ঘুরে দাঁড়াতে পারছে না, তাদের জন্য আগামী সরকার কি পদক্ষেপ নিতে পারে, যদি আপনি আপনার সাজেশনটা সংক্ষেপে বলেন। প্রথমত হচ্ছে গত 2-2.5 বছর ধরে কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এসএমই সেক্টরে যারা আছে
বা মাইক্রো বা কটেজ সেক্টরে যারা আছে তারা ভালো নেই। অনেকেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, কারণ ওই মুদ্রাস্ফীতির কারণে বাজারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এসেছে। যেহেতু ক্রেতাদের যেই ক্যাপাসিটি সেটা যখন কমে যায়, তাদের কেনাকাটাটা কমে যায়, এবং সেই জায়গাতে কিন্তু এসএমই সেক্টরে যারা আছে তারা সবচেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আছে, এবং তারা এই যাত্রায় মুক্তি চাচ্ছে। মূল কথা হচ্ছে তাদেরকে সুরক্ষা না দেওয়া গেলে কিন্তু হচ্ছে আগামী অর্থনীতি ভালো থাকবে না, সুস্থ থাকবে না। এক্ষেত্রে আমরা নতুন সরকারের কাছে দাবি রাখছি যে এসএমই সেক্টরে, বিশেষ করে মাইক্রো এবং কটেজ সেক্টরে প্রায় 56 লক্ষ উদ্যোক্তা আছে, তাদেরকে সুরক্ষা দেওয়া। ভাই যথার্থ বলেছে, আমাদের কস্ট অফ প্রোডাকশনে যেহেতু ইন্টারেস্ট একটা বড় ইস্যু, সুতরাং ইন্টারেস্ট শুধু হ্রাস করা না, এই মাইক্রো এবং কটেজ সেক্টর বা নতুন উদ্যোক্তা যারা আসছে তাদেরকে কিভাবে মূল অর্থনীতির স্রোতে আনতে গেলে বিনিয়োগ একটা বড় ইস্যু, এইটাকে কিভাবে সুসংহত এবং সুচারুভাবে করা যায়, এই চ্যালেঞ্জটা নতুন সরকারকে নিতে হবে। তাহলে বাংলাদেশের অর্থনীতির যে একটা স্থবিরতা এসেছে এটা ঘুরে দাঁড়াবে, এবং এটা কোনো বিকল্প নেই, এবং সেখানে সুশাসন এবং জবাবদিহিতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেই জায়গাতে একটা অ্যাকশন প্ল্যান। কারণ টাইম বসে থাকছে না, টাইম হচ্ছে এগিয়ে যাচ্ছে। আমরা অনেক পিছিয়ে গেছি, এটাকে এগোতে নিয়ে গেলে সার্বিকভাবে চিন্তা করে একটা পরিকল্পনা নিয়ে যদি দায়িত্ব নেয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সুযোগটা বাড়বে, এবং আমরা আবার একটা গতিশীল অর্থনীতি যাত্রায় সামিল হতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মুন্না এবং জনাব খুরশিদ আলম, আপনাদের দুজনকে আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে ভরিতে 15,762 টাকা। স্বর্ণের নতুন দাম প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী 22 ক্যারেটের দাম নেমে এসেছে 2,55,617 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,44,011 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরির দাম 2,09,136 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,71,869 টাকা নির্ধারণ করা হয়েছে। কমেছে রূপার দামও। 22 ক্যারেটের এক ভরি রূপার দাম 7,290 টাকা। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিতে চাই আজকের মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারের আপডেট যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে মুদ্রার বিনিময় মূল্য, ডলারের দাম, মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিতে চাই আজকের জাতীয় দৈনিকের কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম। আমাদের হাতে কয়েকটি শিরোনাম রয়েছে। প্রথম শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি যে কালের কণ্ঠ, তারা বলছে যে বিনিয়োগে সাফল্য নেই অন্তর্বর্তী সরকারের, যেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে অর্থনৈতিক খাতে কিছুটা স্থিতিশীলতা আসলেও বিনিয়োগে খুব বেশি গতি আনেনি, অর্থাৎ বিনিয়োগে পিছিয়ে আছে অন্তর্বর্তী সরকার, এমনটি একটি শিরোনাম করেছে তারা। এরপরে শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন, তারা বলছে যে বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত, যেখানে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কা সামলে ওঠার পাশাপাশি পোশাকের ব্যবসায় বাংলাদেশকেও টেক্কা দেওয়ার আশা করছে ভারত। ওই চুক্তির আওতায় ভারত থেকে যেসব পণ্য ইউরোপীয় ইউনিয়নের 27টি বাজারে প্রবেশ করবে তার বেশিরভাগই এই সুবিধা পাবে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, সেখানে শিরোনাম করেছে শেয়ার বিজ, তারা বলছে যে সরকারের উদ্যোগে অর্থনৈতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়ছে। এই শিরোনামটিতে আমরা যদি একটু বিশ্লেষণ করি, সেখানে দেখা যাচ্ছে যে বিনিয়োগ ও বাণিজ্য প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানোর ফলে বাস্তব অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়ক হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই খবরটি প্রকাশ করেছে বাসসের সূত্র ধরে শেয়ার বিজের সংবাদটি করেছে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা বলছে তাদের শিরোনাম মুরগি, তেল এবং চালের দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল সবজির বাজার। এখানে যেটি তারা উঠিয়ে আনার চেষ্টা করেছে যে বেশ কয়েক মাস ধরে সহনীয় থাকার পর রমজানের আগে তেল ও মুরগির দাম বাড়তে শুরু করেছে, তবে সবজির বাজার এখনও স্থিতিশীল রয়েছে। শুক্রবার ঢাকার বিভিন্ন বাজার ঘুরে তারা এই প্রতিবেদনটি করেছে।
আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে ধর্মঘট পালন করছে বিএনপিপন্থী দুই সংগঠন। এ বিষয়ে আরও জানতে বিস্তারিত যুক্ত হব আমাদের সহকর্মী নয়ন বুড়ো জয়ের সাথে। জয়, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, সেখানকার সবশেষ অবস্থা জানাবেন। রিয়াজ সুমন, আপনাকে আমি চট্টগ্রাম বন্দরের যে জেটিতে আছি, 4 নম্বর জেটিতে আছি। দেখতে পাচ্ছেন একেবারে শুনশান নিরাপত্তা আমরা লক্ষ্য করছি, যেখানে প্রতিদিন একের পর এক করে পণ্যবাহী পরিবহন বের হওয়ার কথা রয়েছে, আবার প্রবেশ করার কথা রয়েছে। এই গেট দিয়ে দেখা যাচ্ছে কন্টেনার দেখা যাচ্ছে, কিন্তু কন্টেনার বাহী যে পরিবহনগুলো সেভাবে বের হওয়ার সেই দৃশ্যগুলো কিন্তু দেখা যাচ্ছে না। কারণ হলো যে আজকে 8 ঘন্টা কর্মবিরতি শুরু হয়েছে। শ্রমিকরা বলছেন যে এনসিটি বলছে নিউ মোরিং টার্মিনাল রয়েছে এই বন্দরের ভেতরে, সেই নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের হাতে ইজারা দেওয়ার যে একটি চুক্তি হতে যাচ্ছে, সেই চুক্তির প্রতিবাদে তারা এই কর্মবিরতি পালন করছেন। তারা বলছেন 8 ঘন্টা কর্মবিরতি আজকে যেমন পালন করবে, আগামীকালও কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাদের 8 ঘন্টার কর্মবিরতি থাকবে। তারা বলছেন এই চুক্তি বাতিল না হলে বা চুক্তি থেকে সরে না গেলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলে তারা মনে করছেন। তো এখানে যারা বন্দর কর্তৃপক্ষ বলছে, তারা বলছে ভেতরের যে পণ্য ওঠানামা বন্ধ থাকলেও তাদের যে নিজস্ব এখানে কর্মচারী রয়েছে বন্দরের, তারা কিন্তু কাজ চালাচ্ছে বলে জানিয়েছেন। আবার শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন কোনো পণ্য ওঠানামার কাজে তারা নেই, তারা অলস সময় কাটাচ্ছেন গেটের বাইরে এসে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রিয়াজ সুমনের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। ভোজ্য তেলে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে সরিষার চাষ বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। অল্প খরচে স্বল্প সময়ে লাভজনক হওয়ায় সরিষার চাষাবাদে আগ্রহ বাড়ছে বগুড়ার কৃষকের, ফলে প্রতি বছর বাড়ছে চাষের জমি। সবুজ মাঠের দেশে হলুদের সমারোহ। এখন সরিষা ক্ষেতে সবুজের ডাটায় হলুদ রং, মাঠ জুড়ে হলুদ আভা। এই দৃশ্য বগুড়ার কাহালু, নন্দীগ্রাম, শাহজাহানপুর, দুপচাচিয়া সহ বিভিন্ন এলাকার। কৃষক জানান, স্বল্প সময়ে কম পরিশ্রমে ভালো ফসল পাওয়ায় সরিষা আবাদে আগ্রহী হচ্ছেন চাষিরা। বিঘা প্রতি 8 থেকে 12 হাজার টাকা খরচে 6 থেকে 8 মণ পর্যন্ত সরিষা পাওয়া যায়। বাজার দর ভালো পেয়ে খুশি তারা। প্রতি জমিতেও এই সরিষাটা লাগানো যায় এবং সর্বোপরি এই সরিষাতে খরচ নেই বললেই চলে। আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষে উদ্বুদ্ধ করছেন কৃষি কর্মকর্তারা। গতবারের চেয়ে আমার এবার আবাদ কিন্তু বেড়েছে, গতবার চেয়ে প্রায় 100টি আবাদ বেড়েছে। এবং আমরা কিন্তু মৌ চাষের ব্যাপারে উৎসাহিত করছি। এখানে কিন্তু মধুর একটা সম্ভাবনা আছে। এটা যদি পিওর মধু পায় তাহলে ভোক্তারা ভালো উপকৃত হবে এবং কৃষকও দাম পাবে। গত কয়েক বছরে জেলায় সরিষা চাষাবাদ বেড়েছে 18,000 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়াশকে মনোনয়ন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডের বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের নীতি নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন ওয়াশ। তাকেই বেছে নেওয়ার মধ্য দিয়ে চেয়ারম্যান নির্বাচন নিয়ে কয়েক মাসের জল্পনার অবসান হলো। তার বিশ্বাস, ওয়াশ ফেডের ইতিহাসে অন্যতম সেরা চেয়ারম্যান হিসেবে পরিচিতি হবেন। এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।